দেখুন বাংলাদেশের যা পরিস্থিতি, প্রত্যেক দিন আমরা সেই আপডেটগুলোর দিকে নজর রাখবার চেষ্টা করছি। একদিকে তো চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যার আগামী 1 মাস জেলবন্দি দশাতেই থাকতে হবে, অন্যদিকে হিন্দু সনাতনীদের উপর হামলা, তার পাশাপাশি কোথাও একটা মনে করা হচ্ছে যে এই বাংলাদেশে কি সিরিয়া মডেল কার্যকরী হতে চলেছে। কেন হঠাৎ এরকম মনে হওয়া? সিরিয়ায় একজোট হয়েছে জঙ্গি গোষ্ঠী, ঠিক যেভাবে একের পর এক শহর দখল করেছে তারা, এবার কি একইভাবে সেই একই ফর্মুলা প্রয়োগ করা হবে বাংলাদেশে? সম্প্রতি একজোট হয়েছে সে দেশের জঙ্গি গোষ্ঠীগুলি, সীমান্ত পেরিয়ে এদেশে হানার ছক রয়েছে কি? এই পরিস্থিতিতে ব্রিটেন জারি করেছে সতর্কতা। তাই এখান থেকেই সব থেকে বড় প্রশ্ন, সিরিয়ার যা পরিস্থিতি, মূলত যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সিরিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বা এক প্রকার গৃহযুদ্ধ থেকে যার শুরুয়াত হয়েছিল, এবং সেখান থেকেই বলা ভালো সালটা যদি 2011-র কথাই আমরা বলি, তাহলে বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে যখন বিরোধী গোষ্ঠীগুলি একত্রিত হয়, তাদের মতাদর্শ আলাদা হলেও তাদের একটাই লক্ষ্য ছিল যে আসাদের পদত্যাগ। তারপরেই তারা এক হয়ে লড়াই করা শুরু করে এবং সেখান থেকেই তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিও তখন ওই বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে এক হাত মিলিয়েছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে একটু একটু করে জঙ্গি গোষ্ঠীগুলো তারা একত্রিত হয়ে একের পর এক অঞ্চল, একের পর এক দেশ দখল করতে শুরু করলো। সেই একই পথে কি হাঁটবে বাংলাদেশ? কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। আরো বিস্তারিত জিরো আওয়ারে আলোচনা করবার চেষ্টা করব। নিউজরুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সত্যজিৎ, বাংলাদেশের যা পরিস্থিতি এবং একদিকে সিরিয়ার উদ্বুদ্ধ পরিস্থিতি, কোথাও একটা দুটো ছকে কি মিলে যাওয়ার প্রবল সম্ভাবনা? কারণ সিরিয়ার জঙ্গি গোষ্ঠীগুলোতে যাদের মদত রয়েছে, যারা তাদেরকে সহায়তা করছে, ঠিক একইভাবে ইউনূসের সরকার তারা যেভাবে এগোচ্ছে, মাঝে কোথাও একটা জঙ্গি গোষ্ঠীদের একত্রিত হওয়ার প্রবল সম্ভাবনা, অস্ত্র আসতে শুরু করেছে, তা সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছে যেতে পারে, সেই সম্ভাবনা সবটা মিলিয়ে সিরিয়া মডেলই কি বাংলাদেশে কার্যকর হতে চলেছে? দেখো, যদি একটা বিষয় বলে রাখবো যে প্রথম বিষয় তুমি যে কথা বলছিলে ছক, এবং সেই ছকের যে ক্রমশ এগিয়ে আসা, সেটাই এখন প্রমাণিত হচ্ছে। তার কারণ নির্দিষ্টভাবে তুমি দেখবে সিরিয়ায় গত দুদিন আগে থেকে, অর্থাৎ গতকালের আগের দিন থেকে একেবারে নির্দিষ্টভাবে জঙ্গি গোষ্ঠীগুলো, সেখানকার আইসিস এবং আল কায়দা, এদের যে যৌথ মঞ্চ এরা তৈরি করেছে সম্প্রতি, HTS, এই যে যৌথ মঞ্চ HTS সিরিয়ার ক্ষেত্রে, এরা আল বাসার সরকারকে একেবারে নাকচ করে দিয়ে নির্দিষ্টভাবে এরা আক্রমণ শুরু করে। এবং ইতিমধ্যেই সিরিয়ার ক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে যে আলেপ্পা শহর, সেই আলেপ্পা শহরটি তারা দখল করে নিয়েছে। এবং এই প্রথম সিরিয়ার ক্ষেত্রে জঙ্গি গোষ্ঠীরা একত্রিত হয়ে, কারণ জঙ্গি গোষ্ঠী যখন বিচ্ছিন্ন অংশে তারা নির্দিষ্টভাবে এককভাবে কাজ করে, তাদের ক্ষেত্রে একটা ভূমিকা থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই যে নির্দিষ্টভাবে তাদের মতাদর্শ অনুসারে চলে। কিন্তু এই জঙ্গি গোষ্ঠীগুলো যখন এক জায়গায় একজোট হওয়ার চেষ্টা করছে এবং একজোট হয়ে তারা সফলতাও পাচ্ছে, এক্ষেত্রে সিরিয়ার সবথেকে যে বড় শহর আলেপ্পো দখল করে নিয়েছে। এরপরই রাশিয়ার এয়ার স্ট্রাইক সেখানে শুরু হয়েছে, সেটা তো অন্য কথা। কিন্তু যে সিঁদুরে মেঘ দেখা শুরু করেছিল অনেকে, তা হলো বাংলাদেশের আকাশে। এবং বাংলাদেশে গত রাত পর্যন্ত তুমি যে তথ্য জানাচ্ছিলে যে একের পর এক সংখ্যালঘুর বাড়িতে আগুন, তাদের জ্বালিয়ে দেওয়ার যে নারকীয় ছবি। এবং ইতিমধ্যে তোমাকে বলে রাখবো যে ব্রিটিশ হাইকমিশন তারা বাংলাদেশের সতর্কতা জারি করেছে। বাংলাদেশের সতর্কতা জারি করেছে ব্রিটিশ হাইকমিশন। এটা তো ভারত বলছে না, এটা ব্রিটেন বলছে। তারা বলেছে যে বাংলাদেশে কোনো রকম জনবহুল স্থান ব্রিটিশ নাগরিকরা এড়িয়ে চলবেন। তারা সতর্কবার্তায় বলেছেন যে কোনো রকম যদি কোনো ঘটনা ঘটে বা কেউ যদি পিছু নেয়, বা এর আগে যেটা বারে বারে হয়েছে যে হঠাৎ করে এসে অ্যাটাক করার যে পদ্ধতি হলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় তারা আশ্রয় নিতে উপদেশ দিচ্ছেন তাদের নাগরিকদের। এরকম একটা অবস্থায় যেখানে পশ্চিমের উন্নত দেশ তারা বাংলাদেশকে ঘুরপথে কার্যত একটা ক্রমশ জঙ্গি রাষ্ট্র বা নাশকতার রাষ্ট্র বলে মনে করছে, তাই তাদের বাসিন্দাদের সতর্কবার্তা তারা দিয়েছেন। 12 ঘন্টা আগেই সেই ব্রিটেনের তরফে সতর্কবার্তা বাংলাদেশে তাদের যে হাইকমিশন আছে সেখান থেকে জারি করা হয়েছে। কেন এই সতর্কবার্তা? কারণ বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট চাঞ্চল্যকর।
বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে যে নির্দিষ্টভাবে এই সিরিয়ার ঘটনা বাংলাদেশের যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছেন বিপুল সংখ্যায়, প্রচুর সংখ্যায়, প্রায় 17 থেকে 18টি গোষ্ঠী তৈরি হয়েছে সম্প্রতি। এই সমস্ত গোষ্ঠীগুলোকে নিয়ে সম্প্রতি হিজবুত তাহরি কট্টরবাদী নেতা, হিজবুত তাহরির কট্টরবাদী নেতা মাহফুজ আলম তিনি একটা গোপন বৈঠক করেছিলেন এবং সেই গোপন বৈঠকে ছিল মোটামুটিভাবে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, একই সঙ্গে আইসিস খোরাসান পার্ট ছিল, আকিস ছিল এবং অন্যান্য অর্থাৎ হেফাজতে ইসলাম, এই সমস্ত গোষ্ঠীদেরকে নিয়ে তারা একটা বৈঠক করে এবং সেই বৈঠকে স্থির হয়েছে যে অস্ত্র, কারণ তুমি জানো যে বাংলাদেশের 34 জন সিনিয়র আর্মি অফিসারকে ইতিমধ্যেই তাদেরকে কোয়ার্টার গার্ড করা হয়েছে, অর্থাৎ গ্যারেজ করে দেওয়া হয়েছে, যারা পাকিস্তানপন্থী এরকম সেনাকর্তাদের সামনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের একটা জাগ্রত জনমত ইতিমধ্যেই যে 71-এর শোধ তুলতে হবে, তাই পাকিস্তান যেন তেন প্রকারানো বিভিন্নভাবে অস্ত্র সরবরাহ করার চেষ্টা করছে বাংলাদেশকে এবং সেই সমস্ত অস্ত্র তারা বিভিন্নভাবে গ্যাপে 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 বা ধাপে ধাপে পাচ্ছে। এই সমস্ত অস্ত্র বিভিন্ন সময়ে একেবারে সুচারুভাবে সে দেশের সেনাবাহিনীর একাংশের মাধ্যমে উঠে যাবে এই সমস্ত নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হাতে এই অস্ত্র উঠে আসার পর যে ব্লুপ্রিন্ট তিথি তৈরি হয়েছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যার পর ব্রিটেনের তরফে বাংলাদেশকে কার্যত অলিখিতভাবে একটা সিরিয়ার মতো বিধ্বস্ত দেশ বা জঙ্গি ডমিনেটেড দেশ বলে মনে করা হচ্ছে, কারণ ব্রিটিশ হাইকমিশন তেমনটাই নির্দেশিকা জারি করেছে। সেই গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি যে যে কোনো অরক্ষিত সীমান্ত, অর্থাৎ অসম থেকে বাংলা পর্যন্ত যে কোনো অরক্ষিত সীমান্তে, সেটা হতে পারে আমাদের বাংলার মুর্শিদাবাদ, হতে পারে মালদা, হতে পারে, নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কখন কীভাবে তারা আক্রমণ করবে। তবে একটা আশঙ্কার কথা উঠে আসছে যে এই যে একজোট হয়ে হওয়া, সত্যজিৎ তুমি যে আশঙ্কার কথা বলছো, অর্থাৎ একজোট হওয়া বা অসুরক্ষিত বা অরক্ষিত যে সীমান্তগুলি রয়েছে সেখানে কোথাও একটা দুশ্চিন্তা ঘনীভূত হচ্ছে, কিন্তু আমরা যদি জামাতের বক্তব্য শুনি, জামাত গোষ্ঠীর বক্তব্য শুনি, তাহলে কোথাও একটা তো সেই আবারও হারহিম করা একটা চাপা টেনশন কাজ করবে, কারণ তারা বলছেন তারা দিল্লি দখল নেওয়ার জন্য এক প্রকার প্রস্তুত। একবার তাদের যা বক্তব্য একবার শোনানোর চেষ্টা করি আপনাদের। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে, কিন্তু ভারতের আমরা শত শত মাইলস আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘিরা কি জলের স্থলে, আরে আমরা তো ঘেরার মধ্যে আছি। তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের, ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে, ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে না, তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে। সত্যজিৎ, দুটো বক্তব্য, একদিকে জামাতের হুঙ্কার, অন্যদিকে বলা হচ্ছে বাংলা, বিহার কেউই রেহাই পাবে না, বিস্ফোরণ তো একদিন না একদিন ঘটবে। দেখো দিদি, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। গোয়েন্দা রিপোর্ট যা আসছে এটা ওদের এজেন্ডা, অর্থাৎ এই যে আস্তিনের তলায় গোপন এজেন্ডাকে রেখে দিয়েছে বাংলাদেশের এই কট্টরবাদীরা দীর্ঘদিন ধরে। যে তথ্য তুমি দর্শকদের আমরা দেখাচ্ছি এবং জামাতের তরফে যে হুঙ্কার দেওয়া হচ্ছে, প্রাক্তন সেনাকর্তা বলছেন যে কি বলছেন তিনি, বাংলা, বিহার, উড়িষ্যা তাদেরকে চাই, এবং জামাত, প্রাক্তন ব্রিগেডিয়ার, এদের সব বক্তব্য এক জায়গায় চলে এসছে। সেই বক্তব্য হচ্ছে বাংলা স্থানের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি এবার কি তারা এক্সিকিউট করার চেষ্টা করবে পাকিস্তানের সহায়তা নিয়ে, কারণ পাকিস্তান ইতিমধ্যে বিপুল পরিমাণে সমরাস্ত্র বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে। একই সঙ্গে তারা টার্কি থেকে প্রচুর অস্ত্র কিনছে এবং নিজেরাও প্রচুর উন্নত মানের অস্ত্র কেনার চেষ্টা করছে। এবং যেটা গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে, যেটা ইতিমধ্যেই ইউএসএ এবং ইউকের গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে, তার রিফ্লেকশন যে এই সমস্ত যে জেহাদি গোষ্ঠীগুলো আছে, জঙ্গি কট্টরবাদী যে গোষ্ঠীগুলো আছে, যাদেরকে নিয়ন্ত্রণ করছে হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম,
এবং বকলম সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণ করছে এই হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম। তার নির্দেশেই অসম থেকে বাংলার মধ্যে যে কোনো সীমান্ত দিয়ে এই বিপুল সংখ্যক জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে হয়তো ঢুকে পড়ার চেষ্টা করতে পারে, সেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। সেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে বলেই নির্দিষ্টভাবে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বারে বারে আসছে। ব্রিটেন তার যে নাগরিক যারা বাংলাদেশে এখনো পর্যন্ত পড়ে আছেন তাদেরকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে কোনোভাবেই কোনো গ্যাদারিংয়ে যাওয়া যাবে না। এবং এরকম অবস্থায় বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তার কি অসহায় পরিস্থিতি, তিনি তার যে নিজের বক্তব্য, তার অসহায় পরিস্থিতির বক্তব্য, সেটাও দর্শকদের একবার শোনানোর জন্য বলবো। তিথি, একেবারে মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো আপনাদের। পররাষ্ট্রমন্ত্রী সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসেবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবেই পরিচিত হয়েছে। কিছু দিচ্ছে না, এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার। মনে করি আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করো। আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ আলোচনার অনেকগুলো দিক রয়েছে, যদিও সময় সীমিত। সত্যজিৎ যেমন রয়েছে, সত্যজিৎ এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে যোগদান করেছেন। রাজাগোপাল বাবু, স্বাগত জানাবো আপনাকে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। রাজাগোপাল, যে বিষয়টা চলে আসছে যে আপনি নিজেও অবহিত আছেন যে সিরিয়াতে যে অ্যাটাক শুরু করেছে সেখানকার জঙ্গিদের যৌথ মঞ্চ HTS, এবং তার পরিপ্রেক্ষিতে রাশিয়া এয়ার স্ট্রাইক করছে এবং সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো এক হয়ে এই প্রথম সিরিয়ার সবথেকে বড় শহর আলেপ্পো তাদের দখলে নিয়ে এসছে। এরপরই গোয়েন্দা রিপোর্ট বলছে যে বাংলাদেশের যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো আছে, আকিজ রয়েছে, একই সঙ্গে ABT রয়েছে, হিজবুত রয়েছে, এরা নাকি সম্প্রতি একটা গোপন বৈঠক করে এবং সেই বৈঠকে স্থির হয়েছে যে নির্দিষ্টভাবে অসম বাংলার যে কোনো একটা অরক্ষিত এলাকা থেকে ঢুকে ভারতবর্ষের একটা ভূখণ্ড তারা দখলের চেষ্টা করবে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। এবং বকলমের পেছন থেকে গেরিলা ওয়ারফেয়ারের মতো তাদের সমর্থন যোগাবে বাংলাদেশ আর্মি। এরকম একটা পরিস্থিতিতে ঠিক কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের থেকে, কি অভিঘাত বা কি আক্রমণের আশঙ্কা আমরা করতে পারি বা কতটা সতর্ক থাকতে হবে এই মুহূর্তে? হ্যাঁ, দেখুন, এটা তো সতর্ক থাকার অত্যন্ত জরুরি ব্যাপার। পাকিস্তান তো বোঝাই যাচ্ছে যে সে কাশ্মীর দিয়ে আর টেররিস্ট পাঠাতে পারছে না, এবং আমাদের এই যে 4000 কিলোমিটার আছে, 4000 কিলোমিটার মধ্যে মেঘালয়ের যে অংশটা আছে প্রায় 300 অংশ, সেটা খুবই সুরক্ষিত আছে। কিন্তু পশ্চিমবাংলা প্রায় 2,000-2,200-300 কিলোমিটার আছে, তার প্রায় 900 কিলোমিটার সুরক্ষিত নয়। সেটা কিন্তু বড় এলাকা, তার নদীপথও আছে, নানান কারণ আছে। এবং ICP আমাদের যে ইন্টিগ্রেটেড যে আমরা যে করতে চেয়েছিলাম যে সেন্টারসগুলো যেগুলো দিয়ে চেকিং পয়েন্ট, ইন্টিগ্রেটেড চেকিং পয়েন্ট, সেগুলোরও জমি ঠিক মতন পাওয়া যায়নি রাজ্যের সঙ্গে। এখন এই পরিস্থিতি থেকে রাজ্যকে ভালো করে বুঝতে হবে যে এখানে আর ইগোর কনফ্লিক্ট নয়, রাজ্য কেন্দ্র দুজনকে একসঙ্গে লড়াই করে একসঙ্গে হাতে হাত মিলে করতেই হবে, বর্ডারকে দেখতেই হবে। এখন আর ওই সব এর গায়ে ওর গায়ে চালানো যাবে না, যে কোনো মুহূর্তে ওরা ঢুকে পড়তে পারে। তবে হ্যাঁ, ভারত দখল করবো এইটা দুরাশা ছাড়া কিছুই নয়, কিন্তু হ্যাঁ ঢুকবে ওরা ভেতরে। যেভাবে কাশ্মীর মডেলে ওরা কাজ করেছে, ছোট ছোট গ্রুপ ঢুকে নানান জায়গায় হিংসা চালানো, আতঙ্কবাদের কাজকর্ম করা, সেটা ওরা পশ্চিমবঙ্গে ঢুকেই হয়তো পশ্চিমবঙ্গে করবে না, কেননা এটা বন্ধ হয়ে গেলে মুশকিল আছে। ওরা অন্য রাজ্যে গিয়ে করার সম্ভাবনা আছে, হয়তো পশ্চিমবঙ্গও করতে পারে। যাই হোক, যাই করুক না কেন, এখন আমরা যেহেতু যুদ্ধের দিকে যেতে চাইছি না, আমাদের বর্ডারটাকে অত্যন্ত সুরক্ষিত করা দরকার এবং সেখানে সামরিক বাহিনীর টহল দেওয়া দরকার, একেবারে সামরিক বাহিনীর টহল এবং বিমান। তাহলে কিন্তু বাংলাদেশের যারা আতঙ্কবাদী, সেখানকার যারা মানুষ মনে করছে, আপনাকে একটু সঙ্গে রেখে আমি বলবো দর্শকদের জন্য, আপনাকে সঙ্গে রেখে বলছি, আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে নির্দিষ্টভাবে আমরা যেমন সুখোই একটা স্কোয়াড্রন সুখোই 18টা সুখোইকে আমরা নির্দিষ্ট কলাইকুণ্ডায় সেখানে নিয়ে এসেছি আমাদের এয়ার ডমিনেট, আমাদের নির্দিষ্টভাবে আকাশসীমাকে আরও সুরক্ষিত করার জন্য। এবং আজকে নেভিডে সেই অবস্থা দাঁড়িয়ে আজকে আমাদের বঙ্গোপসাগরে আমরা যে মহড়াতে রয়েছি তাতে আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে ছবিটা, সেই ছবিটা হলো যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ
যে কথা আমরা বারে বারে বলেছি, ভারতীয় নৌবাহিনী INS বিক্রমাদিত্য এবং তাদের তরফে নির্দিষ্টভাবে যে মহড়া চলছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন বঙ্গোপসাগরের তীরে, এবং যখন বাংলাদেশ ভাবছে যে অনেক কিছু করে ফেলেছি, সেই সময় ভারতবর্ষে নৌবাহিনীর শক্তির ছবিটা আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব। যে INS বিক্রমাদিত্য, এই INS বিক্রমাদিত্য যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা CBG, এই CBG 24 ঘন্টায় 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে, এতটাই ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশ তো নস্যি, ছাড় 2 মিনিট লাগবে পৌঁছতে আমাদের। দ্বিতীয়ত, যখন একটা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সমুদ্রে ডমিনেট করা শুরু করে, তার 400 কিলোমিটারের মধ্যে পুরো এরিয়া তার ডমিনেশনের মধ্যে থাকে। আমাদের INS বিক্রমাদিত্যের ওপর বসানো রয়েছে 34টি যুদ্ধ বিমান, অর্থাৎ যেটা জেট ফাইটার বলি আমরা, যুদ্ধ বিমান বলি, সেগুলো বসানো রয়েছে। একই সঙ্গে রয়েছে নির্দিষ্টভাবে ফ্রিগেট রয়েছে, ডেস্ট্রয়ার রয়েছে, অ্যান্টিশিপ মিসাইল রয়েছে এবং সাবমেরিনস আছে, যাতে নিউক্লিয়ার ওয়ারহেড বসানো রয়েছে। আমি দেখাবো দর্শকদের জন্য যে বাংলাদেশের আশেপাশেও যদি আমাদের এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যায়, তাহলে বাংলাদেশের এন্টায়ারলি সমস্ত বন্দরের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আজকে নেভি ডেতে আমাদের নির্দিষ্টভাবে এই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ তারা মুভ করা শুরু করবে ধীরে ধীরে বাংলাদেশের আশেপাশে। তার কারণ, প্রয়োজন হলে আমরা কিন্তু থেমে থাকবো না। রাজা বলবো আপনারা, আবার একবার আসবো আমি এই ছবিটাকেই নিয়ে, এই বিষয়টাকে নিয়ে, যে গোটা পরিস্থিতি আপনি যেটা বলছিলেন, আকাশসীমা নজরদারি বাড়ানো প্রয়োজন। আমরা সুখোই নিয়ে এসছি আমাদের কলাইকুণ্ডাতে 18টি সুখোই, একই সঙ্গে জাগুয়ার রয়েছে। আমাদের নেভি কমান্ডোজ মার্কোজ, তারা গতকালই যে ছবি দেখেছি, যে আমাদের ট্যাঙ্কগুলো, অর্থাৎ যদি এই জয়েন্ট অপারেশন একটু বলে রাখার চেষ্টা করব, যে যখন আমরা গালওয়ান যুদ্ধের সময় আমরা যে নির্দিষ্টভাবে এক্সারসাইজ করেছিলাম আন্দামানে, সেই সেম এক্সারসাইজ আমরা করছি নির্দিষ্টভাবে এই বঙ্গোপসাগরের তীরে। এবং এখানে এই প্রথম এই সাম্প্রতিক সময়ের মধ্যে নেভি এবং পদাতিক বাহিনী একসঙ্গে তারা জয়েন্ট অপারেশন, জয়েন্ট নির্দিষ্টভাবে এক্সারসাইজ করছে, এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। এই ছবিটা কতটা একটা রাষ্ট্রের ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং তার নিরাপত্তার জন্য কাঙ্ক্ষিত হতে পারে, রাজা গোলবাবু? হ্যাঁ, দেখুন, এই যে আমাদের যে শক্তি, সেটা তো বাংলাদেশের সরকার জানে, সেখানকার ডিফেন্স মিনিস্ট্রি জানে বা আর্মি জানে, কিন্তু সাধারণ মানুষের ধারণা তাদের কাছে যে হাতাখুন্তি আছে, সেটাই বুঝি ভারতের সঙ্গে লড়াই করার পক্ষে যথেষ্ট। এই ভিডিওগুলো যেগুলো আপনারা দেখাচ্ছেন, ভারত সরকারের উচিত এগুলো নানানভাবে বাংলাদেশি মিডিয়াকে কি করে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ওরা বুঝতে পারবে ভারতের মানে সামরিক দক্ষতাটা কোন জায়গায় আছে। এটা ওই তোমার জাহাজ কি যা আছে তাই নয় ঝাঁপাইয়া পড়ো, এইভাবে ভারত দখল করা যায় না, এটা ওরা বুঝতে পারবে। এবং ওদের যে স্বপ্ন, এটা যে দুরাশায়ী থেকে যাবে, সেটা ওদের বোঝানো দরকার। আমি বুঝেছি যেটা করা হচ্ছে, নিঃসন্দেহে, যদিও ভারত সরকার বলছে এটা আমাদের রুটিন কাজ, কিন্তু লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে বোঝানো বা অন্য যারা দেশ রয়েছে তাদেরকেও বোঝানো যে আমাদের শক্তি কতটা। দেখুন, পুলিশের হাতে বন্দুক থাকে, এটা তো ব্যবহার করার সবসময় যে ব্যবহার করতে হয় না, অধিকাংশ সময় ব্যবহৃত হয় না। বন্দুক দেখেই সবাই ভয় পায় এবং দুষ্কর্ম করে না। বাংলাদেশকেও তাই, আমরা বাংলাদেশের যারা আতঙ্কবাদী তাদেরকে পরিষ্কার আপনাকে একটু বিরত করছি সত্যজিৎ। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা অমরেন্দু রায়চৌধুরীর সঙ্গে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, অমরেন্দু, যে প্রশ্ন আমার কাছে আসবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিরিয়াতে আলেপ্পা শহর দখল করেছে সেখানকার জঙ্গিদের যৌথ, যাকে বলা হচ্ছে HTS, অর্থাৎ আল কায়দা এবং ISIS মিলে, এবং ইতিমধ্যেই সেখানে রাশিয়া এয়ার স্ট্রাইক শুরু করেছে এবং আলেপ্পা হয়তো আবার বাসার সরকার হাতে ফিরে পাবে খুব দ্রুত। তো এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে তথ্য আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে, বিভিন্ন সোর্স অনুসারে, যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো এই সিরিয়া মডেলকে সামনে রেখে একজোট হওয়ার চেষ্টা করেছে, আর তারা গোপনে বৈঠকও করেছে, এবং তাদের ভবিষ্যৎ আকাশকুসুম পরিকল্পনা হচ্ছে ভারতের ভূখণ্ড দখলের পরিকল্পনা। কতটা বাস্তবায়িত হতে পারে, ভারত কতটা সতর্ক আছে? দেখুন, এদের যে ব্যাপারটা, এটা যে এই মডেল, এটা অনেক আগে থেকেই বোঝা গেছে। আমি আপনাদের চ্যানেলে কিছু হিন্টসও দিয়ে এসেছি এই ব্যাপারে। প্রথম কথা যেটা হচ্ছে যে ওখানে খালি যে ওরা নিজস্ব মানে এদের ট্রেন করছে তা নয়। আমি একটা বই ব্যাপারে উল্লেখ করেছিলাম, ডার্টি ওয়ার্স বলে একটা বই, যেটা বিখ্যাত সাংবাদিক জেরেমি স্ট্যাহিলের লেখা, এবং তাতে যদি দেখা যায় যে ওরা কিরকম ভাবে ইয়েমেন বা অন্যান্য গুলোকে অধিকার করেছিল, এটা সেম ফর্মুলা, এবং এরা কিন্তু অনেক গভীরে অলরেডি ঢুকে আছে।
রিপিট দ্য ওয়ার্ড, এরা কিন্তু অনেক গভীরে ঢুকে আছে। কারণ এরা অলরেডি ছড়িয়ে ছিটিয়ে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন পকেট গুলো রয়েছে। এরা 71 থেকে কিন্তু ওদের এই প্ল্যান, এবং ওরা অলরেডি এই পুরোর মধ্যে ঢুকে ভারতবর্ষে ওরা বিভিন্ন পকেটে ওরা তৈরি হয়ে আছে। এবং এই যে এখন এই যে মডেলগুলো ওরা তৈরি করছে, বিভিন্ন জায়গা থেকে একের পর এক শহর দখল করে 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 এগিয়ে আসার চেষ্টা করবে। এবং এই যে এগিয়ে আসার চেষ্টা করে প্রথম ফর্মুলাই ওরা নিয়েছে যে ওখানে ওরা আমাদের যে হিন্দুদের তারাও পুরো ইসলামিক করো, ইসলামিক করে সেকেন্ড স্টেপে ওরা যাবে যে যারা উদারপন্থী টাইপের মুসলিম তাদের ওপর টর্চারিং শুরু হবে, তাদের র্যাডিক্যাল ইয়ের মধ্যে যোগাযোগ মানে যুক্ত করবে। এরপর ওরা যে সেকেন্ড ইয়েতে আসবে, এরা ভারতবর্ষ পুরো নিয়ে এদের একদম পুরো ছক করে রেখেছে অনেক আগে থেকে, ব্লু প্রিন্ট এরা করে রেখেছে। একদম এবং একদম এইটা একদম হচ্ছে কিন্তু এইটা কিন্তু শেষ মানে ইয়ে মানে শেষ কামড় দেওয়ার চেষ্টা হয়েছে। অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা অমলেন্দু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। একটা বিষয় পরিষ্কার, তিথি, পরিষ্কার বুঝতে পারছো যে একে একে প্রত্যেকটি বাধাকে টপকে কট্টরবাদী দেশে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে, যেমন সিরিয়া হয়ে উঠেছে। একেবারে সত্যজিৎ, এখান থেকে দাঁড়িয়ে তুমি সঙ্গে রয়েছো এবং রাজাগোপাল বাবুও সঙ্গে রয়েছেন, আপনারাও সঙ্গে রয়েছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। নজর থাকুক ক্যালকাটা নিউজে। জিরো আওয়ারের আলোচনায় ঢুকবো, তবে তার আগে একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করবো। দেখুন, গতকাল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সাংসদরা তারাও কিন্তু বারংবার বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়েছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার ব্রিটিশ পার্লামেন্টের রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে যে প্রয়োজন, অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশে যাতায়াত এড়িয়ে থাকবার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ধর্মীয় আচার অনুষ্ঠান এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এরই পাশাপাশি প্রয়োজন ছাড়া বাংলাদেশে যাবেন না, এমনটাই এক প্রকার ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এবং তারই পাশাপাশি ঘিঞ্জি এলাকায় সাবধানে চলাফেরা করবার সতর্কতাও জারি করা হয়েছে। আমরা আবারও আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ সত্যজিৎ, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বই কোথাও একটা তটস্থ। তারা সকলেই বাংলাদেশ ইস্যুতে সরব হচ্ছেন, তারা তাদের মত প্রকাশ করছেন। শুধু তাই নয়, সতর্কতার দিকটাও তারা ভীষণ গুরুত্বপূর্ণভাবে নজর রাখছেন। একদমই। রাজাগোপাল বাবুর সঙ্গে রয়েছেন। তিথি, যে বিষয়ে তোমাকে বলে রাখবো যে ব্রিটেনের আগে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা পৃথিবী খ্যাত কেজিবি দুদিন আগে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল যে বাংলাদেশ ইজ নেক্সট সিরিয়া, অর্থাৎ পরবর্তী সিরিয়া হচ্ছে বাংলাদেশ। সেই ছবি ক্রমশ পরিষ্কার হচ্ছে। একে একে সেখানকার মুক্তমনা গণতন্ত্রপ্রিয় মানুষগুলোকে জেল হেফাজতে পাঠিয়ে দিয়ে তারা নির্দিষ্টভাবে তাদের শরিয়ত আইনকে সামনে এনে কট্টরবাদী একটা দেশে পরিণত করতে চাইছে এই বাংলাদেশকে। ইতিমধ্যে সে দেশের বিভিন্ন প্রাক্তন সেনাকর্তারা হুঙ্কার দেওয়া শুরু করেছে ভারতের বিরুদ্ধে। কি বলছেন তারা, দর্শকদের শোনানোর চেষ্টা করবো। হাত বাড়াবো আমাদের দিকে, হাত কেটে দেবো আমি, তোমার হাত কেটে দেওয়া ভারতের। তোমরা ভারতে ঢুকবা 10 টাকা দিয়ে, আমরা 10,000 জায়গা দিয়ে ভারতে ঢুকবো। উই হ্যাভ ম্যান পাওয়ার। This is a warning to India. একেবারে সত্যজিৎ, তুমি যেমনটা বলছিলে, নির্দিষ্টভাবে রাজাগোপাল বাবু সঙ্গে আছেন। আমি একটু রাজাগোপাল বাবুকে মনে করিয়ে দেবো যে আমাদের ক্ষেত্রে আমরা গালওয়ান যুদ্ধের সময় একেবারে বুল স্ট্রাইক করেছিলাম আন্দামানে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এবার সতর্ক রয়েছি। এবং সেই সতর্কতার জায়গা থেকে আমাদের চারিদিকে জলসীমা এবং নৌসেনা এবং বিমান বাহিনী সতর্ক রয়েছে। একেবারে তাই সত্যজিৎ, যেহেতু আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ খুব অল্প সময় এই আলোচনা সবিস্তারে করাও সম্ভব নয়, সীমিত যেহেতু সময়। আমি রাজাগোপাল বাবুকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। সত্যজিৎ চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমার সঙ্গে নিউজরুম থেকে, সত্যজিৎকেও ধন্যবাদ জানাবো। এরই পাশাপাশি অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।